মশলা কষানোর আগে সয়াবিন বড়িগুলো দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবাই। তো আজকে আমরা সয়াবিন বড়ি রান্না করবো, এখন একটু বাফায় নেই। অনেকদিন থেকে সয়াবিন বড়ি খাওয়া হয় না। অনেকদিন থেকে খাও না? না, অনেকদিন আগে খেয়েছিলেন। এখন দেখে দিয়ে বাফায় নেই। এখন আলু কেটে নেই, আলুগুলোকে ছিলে নেই, তারপর কেটে রাখবো। সয়াবিন বড়ি দিবা? হ্যাঁ। সয়াবিন বড়িটা ভাবতে হয়ে গেছে, এখন নামাই নেই। সয়াবিন বড়ি একবার সেদ্ধ হয়ে গেল। এখন সয়াবিন বড়িগুলো দিয়ে নেই। পানি দিয়ে চিপে নাও। পানিটা একটু ফুলে গেছে। কি দিয়ে বানায়? এটা কি দিয়ে যে বানায় আমি নিজেও জানি না। এখন আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো এখন দিয়ে নেই। ওগুলো কি মশলার পানি? হ্যাঁ। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই, অল্প করে দিই, জাল বেশি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিই। গরম মশলা বাটা, আদা বাটা, এখন জিরা বাটা দিই। এগুলো সব মশলা দিতে হয় না? সব দেওয়া লাগে এগুলো সব মশলা?
এখন মশলা কষা হয়ে গেছে, সয়াবিন বড়িগুলো দিয়ে দিই। এখন সয়াবিন বড়িগুলো কষা নিয়ে রেখে দিয়ে কেমন তাহলে ওটা কি করবেন আছেন? খেলা খেলান? ওটা ঘর বানাচ্ছেন নাকি? বাপ রে বাপ, মোতালের মাথা চুলে নাই কত রাত পড়াইছে বউরা তখন নিয়ে জানাই কে বেশ যাবো বগুড়া যাবো, চল বগুড়া যাই কে চল যাই। সয়াবিন বড়িটা কষা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিই। এখন আলুগুলো দিয়ে কষাই নিই। এখন একটু কষাই নিই। এখন সয়াবিন বড়ি আলু কষানো হয়ে গেছে, এখন জল দিই। অল্প করে পানি দিয়ে দিই। আলু সেদ্ধ হয়ে নেই, আলু সেদ্ধ হতেই লাগবে। আর অল্প একটু দিলাম, আলু সেদ্ধ হওয়া লাগবে। হবে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিই। এখন ঢেলে দিই। এখন পটলগুলো কাটিয়ে নেই। পটলগুলো কি করবা? ভাজি। ভাজি? হ্যাঁ,
পটলগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেই। এখন মরিচ পিস কেটে নেই, কাঁচামরিচগুলো কেটে নেই। গুঁড়া মরিচ দিবে না? না, আজকে বডিটা নিয়ে যাবো কামারের দোকানে আজকে। এখন কড়াইতে মরিচ পিস দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন দিয়ে দিই। এখন দেখে রেডি, একটু কষাই নেই। এখন কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। অল্প করে পানি দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। বাজি মতো পানি দেওয়ার উপরে এখন দেখে দিই। এখন ভাজি হয়ে গেছে, ভাজিটা এখন নামাই নেই।
তো আলহামদুলিল্লাহ আজকে বিকেলে একটু বাইরে হইলাম ঘুরতে। তো ঘোরার উদ্দেশ্য একটাই আছে, মানে ঘুরবো এবং আপনাদের আজকে কিছু আমার জীবন বৃত্তান্ত আছে কিছু বলবো আজকে আপনাদের। তো আগে আপনাদের একটু আগে কিছু প্রকৃতির দৃশ্যগুলো দেখাই, তারপর আমার জীবন বৃত্তান্ত বলবো আজকে। কারণ অনেক কিছু বলছি কিন্তু আমার লাইফ স্টোরিটা এখনও বলি নাই, কিন্তু আবার আমার ফ্যামিলির কোনো লাইফ স্টোরি বলি নাই। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো একটা জিনিস, আমার বাবা আমার যে লাইফ স্টাইল ওটা দিয়ে শুরু করি আগে। ওটা হচ্ছে আমার বাবা মার আগে যখন আমরা ছোট ছিলাম তখন তাদের যে কষ্টগুলো গেছে সেই কষ্ট মানে শেষ নেই। আমার দাদা যখন আমার বাপ মাকে আলাদা করে দিল, একটা সুতা পর্যন্ত দেয়নি। আমার বাবা আগে কামারে কাজ করত, ওই কামারে কাজ করে তাদের সংসার শুরু করছে। এই সংসার করতে মানে অনেক তাদের পরিশ্রম করতে হয়েছে এবং তাদের যে পরিশ্রমের কাজ, এই লোহা পিটানো, এই 5 কেজি লোহার একটা হাতুর উপরে উঠা নামা, এগুলো অনেক পরিশ্রমের কাজ। এই কাজগুলো করে তাদের আমার আব্বা মা সংসার পরিচালনা করছে। অনেক কষ্ট করার পর একটু সচলভাবে চলার চেষ্টা করছে। আব্বা মা কারো কোনো ক্ষতি করে নাই এবং সবার সাথে মিলেমিশে চলছে। কারণ আব্বা মা হিসাব করছে 2 দিনের দুনিয়ায় কারোর সাথে কোনো বিশৃঙ্খলা ঝগড়াঝাটি করা যাবে না। এখনও আমাদের গ্রামে অনেকে এখনও আব্বা মার প্রশংসা করে যে এদের মতো লোক হয় না। তো তাদের যে কষ্টের ফল, তখন একটা গরু কিনছিল, এই কাজ করে একটা গরু কিনছিল বাছুর। এই বাছুর বড় হয়েছে, আর তখন তো আমার অতটা বুঝি না, কিছু কিছু বুঝি। তারপর আব্বা আমার কাছে শুনছি কথাগুলো। বাছুরটা বড় হওয়ার পর ওই বাছুরটা থেকে অনেকগুলো আবার গরু হয়েছে। হওয়ার পর একটু জমি বন্ধক নিচ্ছে আবাদ করার জন্য। সেই আবাদ করার জমিটা আবাদ করতে করতে আবার এদিকে গরুর বাছুর তো হয়, বছরে একটা করে হয়। হওয়ার পর আমার বোন, আমার কিন্তু আমার বড় বোন, তো তখন আমার বোন একটু বড় হয়েছে, তখন আমিও একটু বোঝার মতো হয়েছি। তো যখন ওই একটা বলে না, যখন মানে বড়ইয়ের কাছে যখন বড়ই পাকে তখন সবাই ঢেল দিতে আসে। তো যখন কারো মেয়ে বা বোন বড় হয়, যুবতী হয়, তখন সবাই প্রস্তাব নিয়ে আসে। তো তখন কিছুটা টাকা সমস্যা ছিল, তখন ধরতে পারি নাই, সবাই ছাড়ে না, বিয়ে দিলে আলাপপুরি এমন হইতে 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 যাক আল্লাহর রহমতে আমার বোনের বিবাহ দিল। জমি টমি ওই টাকা ঘুরে নিয়ে গরু বিক্রি করে, সব গরু তখন বিক্রি করিনি, কয়েকটা গরু বিক্রি করে পরে বোনকে বিদায় দিলাম। তো তখন তো আমি লেখাপড়া করি। ওই সময় আরেকটা ঘটনা ঘটছে। আমার বাড়ি ভিটা নিয়েছিল, আব্বা মা বাড়ি ভিটা নিয়েছিল 20 শতাংশ জমি। ওই জায়গায় 1 বছর না 2 বছর ছিলাম। থাকার পর নদী এমনভাবে ভাঙছে,
এটা আমার বোঝার সময়, কিন্তু বোঝার আগে কয়েকবার নদী ভাঙছে ওটা আমি জানি না, ওটা আমি ছোটো ছিলাম তখন। তো মানে তাৎক্ষণিক মানে 2-1 দিনের মধ্যে নদী অলরেডি চলে আসছে আমাদের, যে একদম বাড়ি ভিটে যা আছে সব ভেঙে নিয়ে গেল। এখন ঘরটা রাখবো কই, এটাই জায়গা ছিল না। তো বাড়ি যখন ভাঙলো তো ঘর ওঠানোর মতো কোনো জায়গা নেই। পরে চলে আসলাম এই অবদার মানে জমিতে, সরকারি জমিতে আসলাম। তাও এই জায়গায় অনেক ঝগড়া কাজা মানুষের সাথে, আমার ফুফারা আসছিলো, আমার চাচারা আসছিলো। একটা কথা বলছে যে একদম দখল করে খাইছিল, ওদের কিছু টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ার পর ওই জায়গাটায় আমরা বাড়ি করছি, তখন থেকে এই জায়গায় আসি। আর আমার লেখাপড়ার আমার লাইফ স্টোরিটা, আমি মা আগে মানুষের বাড়িতে কাজ করতো, জমিতে কাজ করতো, কাজ করার পর আমাকে লেখাপড়া চালাইছে। আমাকে কষ্ট কী জিনিস সেটা বুঝতে দেয়নি। মা আর আব্বা যে কষ্টটা করছে সেই কষ্টটা আমাকে কোনো সময় বুঝতে দেয়নি। তো আমিও কষ্ট অতটা অনুভব করি নাই। তো এখন তারপরে লেখাপড়া ইন্টারমিডিয়েট পাস করলাম, করে ডিগ্রিতে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর মা অসুস্থ হইল, ব্রেস্ট টিউমার হইল। এখন আমি তো ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি, পরীক্ষার সময় চলে আসছে ফার্স্ট ইয়ারে। এখন কি করি, এখন বাড়ির থেকে লেখাপড়ার খরচও দিতে পারি না, কি করবো আর। ওই সময় তো বাড়িতে অসুস্থ সবাই, আমি ঢাকাও যেতে পারি না। পরে কী করলাম, লেখাপড়া বাদ দিলাম। লেখাপড়া বাদ দিয়ে আমি ওই মার চিকিৎসা করার লাগে, আর দৌড়ানোর মতো কোনো লোক নেই, শুধু আমি তো একাই। পরে মাকে নিয়ে রংপুরে যাই, লালমিনহাট যাই, এই ডাক্তার কাছে যাই, ওই ডাক্তার কাছে যাই, হইতে হইতে পরে অপারেশনের সিদ্ধান্ত ডাক্তার দিল যে অপারেশন মানে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, টাকা লাগবে অনেকগুলা। ওই সময় অপারেশন করার টাকা লাগবে 30,000 টাকা অপারেশন করতে। পরে একটা গরু বিক্রি করলাম, গরু বিক্রি করার পরে অপারেশন করতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর অপারেশন করা শেষে ওই জায়গার মাংস পাড়া বাইস্কোপের জন্য ঢাকা পাঠানো হয়েছে। তারপর ওই জায়গায় ধরা পড়ছে আপনার ক্যান্সার ধরার পর এখন দিতে হবে থেরাপি, কেমোথেরাপি দিতে হবে 6টা। তো কেমোথেরাপি আবার একটা গরু বিক্রি করে কেমোথেরাপি শুরু করলাম। কেমোথেরাপি দিতে দিতে লাস্টে শেষ থেরাপিতে এসে ডাক্তার বলতেছে রেডিওথেরাপি দিতে হবে একটা। তো ওই সময় তো আমার যা আছে সব শেষ। পর ডাক্তারকে বলার পর ডাক্তার বললাম যে না, আমার রেডিওথেরাপি দেওয়ার মতো কোনো স্কোপ নাই। পর ডাক্তার গেলে ওষুধ লিখে দিল। তারপরে যে ওষুধ খাচ্ছে, খাওয়ার পর এই অবস্থা চলছে। তো এখন তো ফির ওই ডায়াবেটিসও ধরা পড়ছে। এখন ফির আবার পরশুদিন থেকে ধরা পড়ছে জন্ডিস। এই চলছে, একটার পর একটা চলছেই। তো কষ্ট কী জিনিস। তো তারপর আমি ঢাকা চলে গেছি। তা ঢাকা যাওয়ার পর, ঢাকা কিছুদিন চাকরি করার পর আবার অসুস্থ হয়েছিল, আবার বাসায় চলে আসছি। পরে সব দিক দিয়ে বিবেচনা করে আমার ভাই, যে রুতুর ভাই, আমাকে বললো যে তোর ঢাকায় যাওয়া লাগবে না, তোর কাজ কর। পরে তো এই যে রুতুর ভাই আমাদের এই কাজ দিল। তো রুতুর ভাই এই মানে যে কাজ দিছে বা যে যতটুকু হেল্প করছে, এটা কোনোদিন ভুলতে পারবো না, এটা ভোলার মতোও না। মানে সারা জীবন সে মনের ভিতরে থাকবে, সে এটা ভোলার মতো না। তো এখন চলছে ইনশাল্লাহ। তো অনেক কিছুই বললাম, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। যদি আরও কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। যদি জানার কোনো ইচ্ছা থাকে সেটা আপনাদের আমি উত্তর দেব। আর আজকে এই জায়গায় শেষ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।